আমি ডক্টর শাশ্বতী দত্ত আজ ইগনুর স্বয়ংপ্রভা লাইভ ক্লাসে আমি আবার এসেছি আমার ছাত্রছাত্রীদের সামনে। আজকে বিএইচআইসি 102 ইউনিট 14 এই হলো আমাদের আলোচনার বিষয়বস্তু। আজ আলোচনা শুরুর আগে আমি আপনাদের আগামীকাল বিশ্বকর্মা পুজো, কাজেই একটা পুজো পুজো ভাব, চারিদিকে ঘুড়ি ওড়ানো, তার সঙ্গে বৃষ্টি পড়ছে, এই যে একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যেই আমরা এমন একটি দেশের আলোচনায় আজকে আলোচনা করতে এসেছি যে দেশটারও চারদিকে জল এবং দ্বীপপুঞ্জ ইত্যাদি। আর বিষয়টি কি? ডেমোক্রেটিক পলিটি অফ গ্রিস, গ্রিসের গণতান্ত্রিক রাষ্ট্রনীতি। গণতান্ত্রিক রাষ্ট্রনীতি বলতে কি বোঝায়? না, গণতন্ত্র কাকে বলে? মানুষের যে সরকার, অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, যেখানে স্বৈরতন্ত্রের সঙ্গে এই গণতন্ত্রের বিস্তর ফারাক। আর রাষ্ট্রনীতি কাকে বলে? না, রাষ্ট্রনীতি হলো সরকার যে নীতির দ্বারা তার রাষ্ট্র পরিচালনা করে, তাই হলো রাষ্ট্রনীতি। এই গ্রিসে যে রাষ্ট্রনীতি বিষয়ক আলোচনা, সেই আলোচনা করতে গিয়ে আমরা দেখব যে এই রাষ্ট্রের নীতি বিভিন্ন সময় তার মধ্যে একটা বিভিন্নতা এসেছে। একই সঙ্গে সেখানে গণতন্ত্র, আবার কোথায় সেই গণতন্ত্রের পাশাপাশি আমরা দেখছি যে ভীষণ কঠোর স্লেভ সিস্টেম বা কৃতদাস প্রথা। তাহলে কি করে হয়? আপনাদের মধ্যে ভাবনার উদয় হতে পারে যে গণতন্ত্র মানে তো সাধারণের অধিকার, তার বেঁচে থাকার যে ন্যূনতম অধিকার। তাহলে গণতন্ত্র, গণতান্ত্রিক আর কৃতদাস ব্যবস্থা, এটা একটা দুটো বিপরীতার্থক একটা হয়ে যাচ্ছে না, একটা সমাজ ব্যবস্থা। তো এই বিভিন্নতা আমরা কিন্তু গ্রিসের এই ইতিহাস আলোচনা করতে গেলে পাই। আসলে গ্রিসের এই ইতিহাস বিভিন্ন ছোট ছোট নগর রাষ্ট্র কেন্দ্রিক ইতিহাস, এবং এই নগর রাষ্ট্রগুলিতে এক একটি জায়গায় এক এক রকমের শাসন ব্যবস্থা ছিল, এবং কোন জায়গায় গণতন্ত্রর পাশাপাশি তার পূর্ববর্তী অধ্যায়ে যদি আলোচনা করা যায়, সেখানে আমরা আবার দেখছি স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা বা রুল অফ টাইরেন্টস। কিন্তু টাইরেন্ট বলতে যে ভয়ঙ্কর একটা অত্যাচারী স্বৈরাচারী একজন রাজা বা রুলারের কথা মনে পড়ে, গ্রিসে কিন্তু মজার বিষয়, টাইরেন্ট বা স্বৈরাচারী বা স্বৈরতান্ত্রিক যে রাষ্ট্রনেতারা, তারা কিন্তু ততখানি খারাপ ছিল না। এবং আমরা দেখতে পাই যে তারা আবার সাধারণ মানুষের জন্য ভীষণ চিন্তা করতেন, তারা মানব দরদি ছিলেন। এই যে নানান রকম ডাইভার্সিটি আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে আমরা যদি এর ভৌগোলিক অবস্থানটি দেখি, তাহলে আপনাদের সামনে খোলা আছে যে এখানে এদিকে আয়োনিয়ান সি, ইজিয়ান সি
অর্থাৎ এখানে ইজিয়ান সমুদ্র, আয়োনীয় সমুদ্র এবং এখানে দেখা যাচ্ছে না ভূমধ্য সাগর। তার মধ্যে দেখুন ছোট ছোট কিরকম দ্বীপমালার মতন এই জায়গাগুলি এখানে গ্রিসে গড়ে উঠেছে। এই যে আমরা নগর রাষ্ট্রের কথা বললাম, তার মধ্যে প্রথমেই এখানে যে দেখুন অ্যাথেন্স, স্পার্টা, করিন্থ, এই নগর রাষ্ট্রগুলি বিশেষভাবে এই আলোচনায় উল্লেখযোগ্য। আর কি, এই যে বোয়েটিয়া, তারপরে দেখুন এই এইটোলিয়া, ডেলস, এই যে স্থানগুলি, থেবেস, অ্যাটিকা, এই যে স্থানগুলির উল্লেখ এই মানচিত্রের ইমেজটাই রয়েছে, এগুলো কিন্তু গ্রিক রাষ্ট্রনৈতিক আলোচনার ক্ষেত্রে এক অপরিহার্য অঙ্গ। সুতরাং সমাজ এবং তার পাশাপাশি রাষ্ট্র, রাষ্ট্রের অবস্থান, সেই অবস্থান কেন্দ্রিক ভৌগোলিক যে জ্ঞান, এগুলি প্রত্যেকটি গ্রিসের গণতান্ত্রিক রাষ্ট্রনীতি বিষয়ক ইউনিটটি আলোচনার ক্ষেত্রে অপরিহার্য। আর এটার প্রথমেই যদি আমি একটা যেটা সামারি করে দিতে চাইছি, সেই সামারিতে আমি কি বললাম যে এই ভৌগোলিক যে অবস্থান, তার মধ্যে অসংখ্য ছোট ছোট দ্বীপপুঞ্জ রয়েছে, সেগুলি গুরুত্বপূর্ণ। এই নগর যে রাষ্ট্রগুলি, সেগুলি গুরুত্বপূর্ণ। এবং যে ডেলস, এই ডেলস যে জায়গাটি দেখুন সমুদ্রের মাঝখানে ছোট্ট একটা জায়গা ডেলস। এই যখন গ্রিকদের সঙ্গে যখন পারসিকদের যুদ্ধ হয়েছিল, তারপরেই এই ডেলসে একটা রক্ষণাত্মক একটা সংঘ গঠিত হয়, অ্যাথেন্স ও স্পার্টার এরা তৈরি করেছিল। একে বলা হয় ডিলিয়ান লীগ। এই ডিলিয়ান লীগের নেতৃত্ব পরবর্তীকালে অ্যাথেন্সের হাতে চলে আসে এবং অ্যাথেন্স ও স্পার্টার মধ্যে যে বিবাদ, সেই বিবাদটি কালক্রমে পেলোপোনেশীয় যুদ্ধের আকার ধারণ করে। তো এই যে গ্রিকের গণতান্ত্রিক রাষ্ট্রনীতি, তার জন্য আমরা স্মরণ করব বিভিন্ন ঐতিহাসিককে, যারা তাদের গবেষণার দ্বারা আমাদেরকে ঋদ্ধ করেছেন। তার মধ্যে গ্রোট আছেন, তার মধ্যে ফিনলে আছেন, তার মধ্যে বিউরি আছেন। এই ঐতিহাসিকদের নাম আমি একেবারে স্লাইডের একেবারে শেষ পর্যায়ে দিয়েছি। তাহলে আমরা কি বললাম, এখানে গণতন্ত্র ছিল, এখানে স্বৈরতন্ত্র ছিল, আবার স্লেভ সিস্টেম ছিল, আবার সম্ভ্রান্তদের যে রুল অর্থাৎ শাসন ব্যবস্থা সেটি ছিল। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি নারীদের অবস্থা খুব একটা ভালো ছিল না, যেটা আমরা আলোচনায় দেখব। আমি ফিচার্স গুলো একটু আপনাদের সামনে তুলে ধরছি। এবং এই গণতান্ত্রিক যে ব্যবস্থা, তার মধ্যে কাউন্সিল, অ্যাসেম্বলি প্রভৃতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল। অর্থাৎ একটা ডাইভার্সিফিকেশন আমরা এই আলোচনার মধ্যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। কোথাও একরৈখিক না, ওঠা পড়া, কখনো উত্থান হচ্ছে, কখনো পতন হচ্ছে, কখনো স্বৈরতান্ত্রিক শাসকরা আসছেন, আবার কখনো গণতান্ত্রিক শাসকরা আসছে, যারা তাদের নানান বহুবিধ সুকর্মের দ্বারা তারা এই গ্রিসকে তারা ঋদ্ধ করেছেন। এবং এইভাবেই গ্রিসের যে শাসন ব্যবস্থা
ধীরে ধীরে এগিয়ে গেছে এবং এক একটি পর্যায় কখনো আমরা দেখছি যে অন্ধকার যুগ, কখনো অতি প্রাচীন যুগ আমরা দেখতে পাচ্ছি, তারপরে স্বৈরাচারের যুগ এবং তারপরে ক্লাসিক্যাল যুগ, যখন গ্রিস উন্নতি করেছিল তার শিল্পে, সাহিত্যে, সর্বক্ষেত্রে, স্থাপত্য, ভাস্কর্যে। এবং এই উন্নতি ততদিন পর্যন্ত বজায় ছিল যতদিন না গ্রিক বীর, ম্যাসিডোনিয়ার বীর আলেকজান্ডার গ্রিস আক্রমণ করেছিলেন। এবং এই গ্রিস আক্রমণ করার ফলে গ্রিস ম্যাসিডোনিয়া অর্থাৎ আলেকজান্ডারের সাম্রাজ্যে অন্তর্ভুক্ত হয়েছিল। পাশাপাশি আরেকটি জিনিস আমি আলোচনা শুরুর আগে বলে নিতে চাই, সেটি হচ্ছে এই গ্রিস একই সঙ্গে ব্রোঞ্জ যুগ দেখেছিল, একই সঙ্গে লৌহ যুগ অর্থাৎ একটা ট্রানজিশন, রূপান্তর আমরা দেখতে পাচ্ছি ব্রোঞ্জ যুগ থেকে লৌহ যুগে। তো যাই হোক, ফিচার্স আলোচনা অনেকটা আমরা করলাম, তাহলে আমরা কি দেখলাম? ভৌগোলিক অবস্থা। কারণ আমরা জানি রাজনৈতিক উত্থান কখনোই সফল হতে পারে না যদি অর্থনৈতিকভাবে সেই রাষ্ট্র সুপরিচালিত বা উন্নত না হয়। তাহলে ভৌগোলিক অবস্থানের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? কারণ এই ভৌগোলিক অবস্থানের মধ্যেই কিন্তু ইতিহাসের প্রেক্ষাপট লুকিয়ে আছে। আমরা কি কি জায়গা আমরা অলরেডি আলোচনা করেছি, যে আগের মানচিত্রটি দেখিয়ে কিছু কিছু জায়গার কথা বলেছি। আর কি কি রয়েছে? পশ্চিম আনাটোলিয়া, থ্রেস, ইজিয়ান সাগরীয় দ্বীপপুঞ্জ, ক্রিট, সাইপ্রাস, গ্রিসের মূল ভূখণ্ড, দক্ষিণ ইতালি, সিসিলি ইত্যাদি বিশাল ভূখণ্ডকে কেন্দ্র করে এবং ছোট ছোট দ্বীপকে কেন্দ্র করে এই গ্রিসে গ্রিক সভ্যতা গড়ে উঠেছিল এবং ভূমধ্য সাগর ও ইজিয়ান সাগরে সভ্যতাকে একটা স্বাতন্ত্র্য দান করেছে, চারিদিক থেকে ঘিরে রেখেছে এই ভূমধ্য সাগর, ইজিয়ান সাগর। দেখুন এই ইজিয়ান সাগরের এই মানচিত্রের মধ্যে আমি আবার তুলে ধরেছি। দেখুন এখানে ইজিয়ান সাগরের কথা বলা হয়েছে, ক্রিট সমুদ্রের কথা বলা হয়েছে এবং থ্রেসের কথা বলা হয়েছে। এই যে ম্যাসিডোনিয়ার কথা পরবর্তী পর্যায়ে আমি বলেছি, সেই ম্যাসিডোনিয়ার কথা বলা হয়েছে। এই যে পার্সিয়ান এম্পায়ার যার সঙ্গে গ্রিসের যুদ্ধ হয়েছিল, সেই পার্সিয়ান এম্পায়ারেরও একটা ইমেজ তুলে ধরা হয়েছে। আর এইখানে দেখুন ক্রিট আছে, সাইপ্রাস আছে, সিসিলি আছে, দক্ষিণ যে ইটালি, পেলোপোনেশিয়া ইত্যাদি বিভিন্ন জায়গা এই আপনাদের পুস্তকে এই ইউনিটের মধ্যে এই মানচিত্রের একটা যে ইমেজ রয়েছে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই যে আমি বিশাল ভূখণ্ডের এই যে বিশাল যে এই যে জিওগ্রাফিক্যাল যে অবস্থানের কথা বললাম, যার ছোট ছোট দ্বীপ, যার চারপাশে সমুদ্র, এই ভূমধ্য সাগর আছে, ইজিয়ান সাগর আছে এবং করিন্থ উপসাগর আছে, আয়োনিয়ান সি আছে, অর্থাৎ সমুদ্রের ছড়াছড়ি, জলের ছড়াছড়ি এখানে। তো এইখানে আমরা এই জায়গাগুলি যখন রাষ্ট্র নৈতিকভাবে শাসন হচ্ছে তখন তাকে কতকগুলি ভৌগোলিক বিভাগে বিভক্ত করাটা অত্যন্ত জরুরি। এবং সেই ভৌগোলিক বিভাগে বিভক্ত করতে গিয়ে দেখা যাচ্ছে যে এখানে কতকগুলি উল্লেখযোগ্য নগরের অস্তিত্ব আমরা দেখতে পাচ্ছি। কি দেখছি? যে গ্রিসের যে মূল ভূখণ্ড, সেই মূল ভূখণ্ডের একেবারে দক্ষিণে কি রয়েছে? একেবারে দক্ষিণে রয়েছে পেলোপনিস, এই যে নগরটা রয়েছে। তাছাড়া অ্যাটিকা অঞ্চলে অ্যাথেন্স আছে, যার অধিকাংশই
ইজিয়ান সমুদ্র পরিবৃত। তো আমি মানচিত্রটা দেখিয়ে দেখিয়ে আপনাদের বলছি। এর উত্তর পশ্চিমে বয়োটিয়া অঞ্চল, যার কথা এক্ষুনি আমরা বলেছি, মানচিত্রে দেখেছি আমরা, সেখানে থেবেসের অস্তিত্ব দেখেছি। থেবেস একটি গুরুত্বপূর্ণ নগর। এবং আরো উত্তরে ম্যাসিডোনিয়া, আমরা এই ম্যাসিডোনিয়ার অস্তিত্ব আমরা এখানে দেখেছি। ম্যাসিডোনিয়া আরো উত্তরে ম্যাসিডোনিয়া ও থ্রেসের অস্তিত্ব দেখেছি। এবং তুরস্কের দিকে, এই তুরস্কের দিকে আমরা কি দেখছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি আনাতোলিয়া। এই আনাতোলিয়া, পশ্চিম আনাতোলিয়া, এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ অঞ্চল এই গ্রিসের যে ভৌগোলিক বিভাগে। আর কি এখানকার জনগণ কেমন ছিল, তারা কি কতগুলি গোষ্ঠীতে বিভক্ত ছিল? হ্যাঁ, গ্রিস ইতিহাসে এই ক্ল্যান বা গোষ্ঠীর একটা বিরাট গুরুত্ব রয়েছে। এবং ক্ল্যানের মধ্যে ডোরিয়ান, অ্যাকিয়ান, ইলিয়ান, আয়োনিয়ান, এই ক্ল্যানগুলির উল্লেখ বারে বারে পাওয়া যায়। এবং মহাকবি হোমারের যুগে অ্যাকিয়ান, যে এই অ্যাকিয়ান গোষ্ঠী অত্যন্ত শক্তিশালী ছিল। অর্থাৎ আমরা হোমারের যুগটাকে বলা হয় যে যখন অন্ধকারময় যুগ বা অন্ধকার যুগ, সেই যুগে কিন্তু হোমারের উত্থান হয়েছিল। তাহলে সেখানে অ্যাকিয়ানরা খুব শক্তিশালী ছিল। কিন্তু কেউ তো বরাবর শক্তিশালী থাকে না। আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি ডোরিয়ান এবং আয়োনিয়ানরা তারা শক্তিশালী হয়ে উঠছে। এই আয়োনিয়ানদের শক্তি কেন্দ্র কোনটা ছিল? এপিসেন্টার অ্যাথেন্স, এবং ডোরিয়ানদের স্পার্টা। এই অ্যাথেন্স এবং স্পার্টা গ্রিসের দুটি গুরুত্বপূর্ণ পলিস বা নগর রাষ্ট্র। বৈশিষ্ট্য আমি আলোচনার পরিপ্রেক্ষিতে কিছুটা আপনাদের বলেছি, আবার এগুলোর বিষয়ে উল্লেখ করছি যে ডাইভার্সিটি, আমি একটু আগে বললাম না, একটা ডাইভার্সিটি যে একরৈখিক না। এবং এই যে ইতিহাস, ইতিহাসের প্রয়োজনে গ্রিসের সীমান্ত বিভিন্ন সময় পরিবর্তিত হয়েছে। আগে একটা লিমিট ছিল, সেই লিমিটটা হয়তো পরিবর্তিত হয়েছে। আবার আমরা যদি সংস্কৃতির দিকটা দেখি, যে একই সঙ্গে ঐতিহ্যের প্রতি আনুগত্য রয়েছে। একটু আগে আমি বললাম একই সঙ্গে ডেমোক্রেসি, আবার সেখানে টিরেনি, আবার সেখানে স্ল্যাব সিস্টেম, অলিগার্কি অর্থাৎ সম্ভ্রান্তদের শাসন, এই বহুবিধ একটা অবস্থান আমরা গ্রিসে দেখতে পাচ্ছি। কাজেই নিজে গড়ছে আবার ভাঙছে, ভেঙে বেরিয়ে এসে আবার নতুন করে গড়ছে, এই ছিল গ্রিসের সভ্যতার বৈশিষ্ট্য। আর গ্রিসের এই রাষ্ট্রনীতি সম্পর্কে আলোচনা করতে গেলে তো কিছু উপাদান প্রয়োজন। সেই উপাদানগুলির মধ্যেও কিন্তু আমরা বৈচিত্র্য দেখতে পাচ্ছি। ভাষাগত বৈচিত্র্য, সাহিত্যিক বৈচিত্র্য, প্রত্নতাত্ত্বিক বৈচিত্র্য, অর্থাৎ বিভিন্ন সময় কোথাও মন্দির দেখছি আমরা, কোথাও আমরা এখানে সেখানে স্টেডিয়াম দেখছি, স্থাপত্য, ভাস্কর্য, আমরা মুদ্রা দেখছি, আমরা নানান রকমের পাত্র দেখছি, কখনো ব্রোঞ্জের, আবার কখনো লোহার যে সমস্ত উপকরণ, অর্থাৎ বিভিন্ন প্রত্নতাত্ত্বিক উপাদান আমরা দেখতে পাচ্ছি। তো গর্ডন চাইল্ড, যে প্রত্নতাত্ত্বিক গর্ডন চাইল্ড, তিনি তার মত হচ্ছে যে এই গ্রিক সংস্কৃতির সঙ্গে লোহার বা লৌহের একটা যোগ রয়েছে, এবং লৌহের যোগ রয়েছে বলেই এই যে সভ্যতা, সেই সভ্যতা বিভিন্ন ভাবে প্রত্নতাত্ত্বিক যে সমস্ত উপাদান পাওয়া গেছে, সেখানে বলা হচ্ছে যে কৃষির বিকাশ যেমন হয়েছে, বাণিজ্যের বিকাশ হয়েছে, স্থাপত্য, ভাস্কর্য, সব ক্ষেত্রেই কিন্তু একটা গুরুত্ব আছে এই লোহা, এবং বিশেষ করে সামরিক ক্ষেত্রে
লোহা এবং লৌহ যুগের একটা গুরুত্ব রয়েছে। এবং এই যে লৌহ যুগ, সেই লৌহ যুগের কোথা থেকে রূপান্তর ঘটেছে? না ব্রোঞ্জ যুগ থেকে। তার মানে এক সময় ব্রোঞ্জ যুগ ছিল, সেখান থেকে লৌহ যুগে এসছে। এই যে আমি একটু আগে মিনিয়ান সভ্যতার কথা বললাম, যেটা 2000 খ্রিস্টপূর্বাব্দে গ্রিসে এটার উদ্ভব হয়েছিল ক্রিটে, ক্রিট অঞ্চলে। সেই ক্রিটে প্রথম ব্রোঞ্জ সভ্যতার উদ্ভব হচ্ছে। আবার এই মিনিয়ান সভ্যতার মধ্যেই আমরা কিন্তু এখানে আমরা আবার লৌহেরও আমরা আবির্ভাব দেখতে পাচ্ছি। অর্থাৎ একটা সংস্কৃতির মধ্যে, এটা আমরা আগেও পড়েছি যে ধীরে ধীরে, কারণ উত্তরণই কিন্তু ইতিহাসের নিয়ম, তাহলে ব্রোঞ্জ যুগ থেকে লৌহ যুগে তার উত্তরণ হয়েছে এবং এই মিনিয়ান সভ্যতা তার প্রকৃষ্ট উদাহরণ। তাহলে 2000 খ্রিস্টপূর্বাব্দ থেকে আমাদের এই আলোচনার সূত্রপাত হয়েছে 323 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। তার একটা গতি আমরা এই ইউনিটে দেখতে পাচ্ছি। আর এই লোহার কারণে কৃষি প্রযুক্তির উন্নতি হয়েছে, নগর সভ্যতার উন্নতি হয়েছে, বাণিজ্য, পশুপালন, পারিবারিক সভ্যতারও বিশেষ উন্নতি ঘটেছে এই লোহার ব্যবহারের কারণে। আরেকটি বিষয় কি, যে গ্রিসকে আমরা, গ্রিক সভ্যতাকে একেবারে গ্রামীণও বলবো না, আবার নগর সভ্যতাও বলবো না। নগর এবং গ্রামীণ সভ্যতার এক অপূর্ব মেলবন্ধন এখানে ঘটেছে। কেন? নগর যেহেতু, নগরের উত্থান, বাণিজ্য ইত্যাদির সঙ্গে নগর সভ্যতার একটা যোগ আছে। প্লাস আমরা দেখতে পাচ্ছি যে শাসনতন্ত্রের বিকাশ ঘটেছে সেইগুলো, এবং সমস্ত বড় বড় ইমারত, সেখানে অলিগার্কস বা সম্ভ্রান্তদের উত্থান, বড় বড় বণিকদের উত্থান, এটা তো নগর সভ্যতার ইঙ্গিত দেয়। পাশাপাশি কৃষি, পশুপালন, কারিগরি শিল্প, কৃষি পশুপালন একেবারে গ্রামীণ শিল্পের প্রতি ইঙ্গিত দেয়, আর কারিগরি শিল্পের মধ্যে সেখানে এই একটা নগর সভ্যতার ছোঁয়া আমরা দেখতে পাচ্ছি। তাহলে কি কারণে এটাকে নগর সভ্যতা বলা হচ্ছে? না একটা নগরের উত্থান হচ্ছে এই সভ্যতায়। একটু আগেই সে নগরের নাম বললাম, নামগুলি বললাম, পেলোপনিস, থেবেস প্রভৃতি, অ্যাথেন্স, স্পার্টা তো রয়েছে। প্রশাসনিক কার্যালয়, যেখান থেকে এই সমস্ত প্রভুরা যারা শাসন করছেন, তারা যেখান থেকে তাদের শাসন কার্য পরিচালনা করছেন, এবং মুখ্য রাজ্য পরিচালক বা রাজা বা রাষ্ট্রনেতা, তাদের অস্তিত্ব, তাদেরকে যে উপদেশ দানের জন্য অন্যান্য রাজপুরুষদের অস্তিত্ব, এই রাজপুরুষরা দুর্গাকৃতি আবাসস্থলে বাস করত। এছাড়া অন্যান্য বহু বড় বড় ইমারত গড়ে উঠেছিল। সম্ভ্রান্ত বংশীয় ব্যক্তিদের অস্তিত্ব, বিভিন্ন শ্রেণীর আমলা বা মন্ত্রী, বিচারক, নগরের সাধারণ অধিবাসী, এবং উচ্চ ও দ্বিতীয় মানের, যে অর্থাৎ একেবারে খুব বড় ভূমাধিকারী বা জমিদার, আবার তার থেকে একটু নিচু সেকেন্ড ক্যাটাগরির যে জমিদার, তাদের অস্তিত্ব, সেটা হচ্ছে গ্রামীণের সঙ্গে যুক্ত। প্লাস কারিগর, যারা সমস্ত কারিগরি শিল্প তৈরি করত, ক্ষুদ্র ব্যবসায়ী, ম্যানুফ্যাকচারার বা প্রস্তুতকারক, আবার কি মুক্ত কৃষক, মানে যাদের যারা কোনো কারোর কাছে কারোর অধীনত ছিল না, আবার বদ্ধ কৃষক। বদ্ধ কৃষকটা কি? বন্ডেজ ফার্মার, বন্ডেজ এগ্রিকালচারিস্ট, অর্থাৎ যারা কোনোভাবে দেনার দায়ে তার দেনা শোধ করতে না পেরে সে বদ্ধ কৃষকে, বন্ডেজ লেবারে পরিণত হয়েছে। একই সঙ্গে কৃতদাস বা স্লেভ এবং উপজাতি, এই গ্রিসের মধ্যে আমরা বিভিন্ন উপজাতি, গোষ্ঠী এবং বিদেশিদের অস্তিত্ব দেখতে পাচ্ছি, যাদেরকে বলা হচ্ছে স্ট্রেঞ্জার।
বা আগন্তুক, তারা কিছুদিনের জন্য একটা জায়গায় বাস করছে এবং তারপরে আবার সেই স্থান ত্যাগ করে চলে যাচ্ছে। তাদের কোনো রাজনৈতিক অধিকার গ্রিস সভ্যতাতে শাসন নীতিতে দেওয়া হয়নি। তাহলে এই যে এই এতগুলো বিষয় আলোচনা করলাম, প্রত্যেকটি কিন্তু গ্রিস সভ্যতা এবং জনগণের বা পপুলেশনের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। কারণ এই যে আমি ভূমাধিকারের কথা বলছি, এই যে কারিগর ক্ষুদ্র ব্যবসায়ীর কথা বলছি, মুক্ত কৃষকের কথা বলছি, এটা তো সবাই জনসংখ্যার একটা অঙ্গ। এবং এই যে উপজাতি, তারাও তো জনসংখ্যা হতে পারে। যারা কৃতদাস বা বিদেশি, তাদেরকে হয়তো নাগরিক বলে মেনে নেওয়া হয়নি, কিন্তু তারাও তো একটা পপুলেশনের পার্ট গ্রিসে। সেই জন্য এই বিষয়টি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর শাসনতান্ত্রিক ক্ষেত্রে যেটা আমি একটু আগেই আলোচনা করেছি, একই সঙ্গে গণতন্ত্র, স্বৈরতন্ত্র, আবার যে সম্ভ্রান্তদের শাসন, সবকিছুর একটা সমাহার আমরা এখানে দেখতে পাচ্ছি। আর কি পলিস ও ডেমাস, এই দুটো শব্দ কিন্তু গ্রিসের রাষ্ট্রনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পলিস কি না, পলিসকে আমরা এক কথায় নগর রাষ্ট্র বলে আমরা অভিহিত করি, যেটা ছোট ছোট এই নগর, অর্থাৎ স্বশাসিত, যারা কারোর দ্বারা শাসিত ছিল না, যাদের নিজেদের শাসন ছিল। আর ডেমোস কি, এই ডেমোস থেকে ডেমোক্রেসির সূচনা। আর গ্রিসে কি ধরনের আমরা ডেমোক্রেসি দেখতে পাচ্ছি, এখানে বিশেষ করে এথেন্সে আমরা যদি উদাহরণ নিই, প্রত্যক্ষ গণতন্ত্র বা ডাইরেক্ট ডেমোক্রেসি। এখন আমরা যে ডেমোক্রেসি ভোগ করি সেটা কিন্তু প্রত্যক্ষ না, অর্থাৎ আমরা নিজেরা গিয়ে কিন্তু সেখানে অ্যাসেম্বলিতে গিয়ে আমরা সেখানে বসতে পারি না। আমরা আমাদের প্রতিনিধিকে ভোট দিয়ে, সেই প্রতিনিধি যদি জয়ী হয় তবে সেই প্রতিনিধি কিন্তু অ্যাসেম্বলিতে যাচ্ছে। কিন্তু গ্রিসে এই ধরনের কোনো প্রত্যক্ষ প্রতিনিধিত্বের কোনো জায়গা ছিল না। আর নগর রাষ্ট্রের মধ্যে অ্যাথেন্স, স্পার্টা, আগেই বলেছি, তাদের মধ্যে বিরোধ লেগে থাকতো এবং এই বিরোধকে কেন্দ্র করেই কিন্তু পেলোপনেশীয় যুদ্ধের সূত্রপাত। এই পেলোপনেশীয় যুদ্ধকে নিয়েই ঐতিহাসিক থুকেডিডিডেস হিস্ট্রি অফ দ্য পেলোপনেশিয়ান ওয়ার, এই বিপুলকায় গ্রন্থটি, ঐতিহাসিক গ্রন্থটি রচনা করেছিলেন। পেলোপনেশীয় যুদ্ধের সময়কালটি 431 খ্রিস্টপূর্বাব্দ থেকে 405 খ্রিস্টপূর্বাব্দ। আর কৃতদাসের কথা, নারীর অবস্থান যে অবহেলিত ছিল ইত্যাদির কথা এর মধ্যে ইতিমধ্যে আমি ফিচারের আলোচনা করতে গিয়ে বলেছি। আর সংস্কৃতিরও একটা বিরাট অবদান রয়েছে যে কোনো রাষ্ট্র চালাতে গেলে, তার নীতি নির্ধারণ করতে গেলে। দু ধরনের ভাষা আমরা এখানে দেখতে পেয়েছি, একটা হচ্ছে সেমেটিক আর ইন্দো ইউরোপীয়। ইন্দো ইউরোপীয় কি, যে ভাষায় আমাদের ভারতবর্ষে আর্যরা যে ভাষা গ্রুপের অন্তর্ভুক্ত, তার মধ্যে ল্যাটিন আছে, গ্রিক আছে এবং আরো বিভিন্ন ভাষা যুক্ত। আর সেমেটিকটা কি, সেমেটিক হচ্ছে আফ্রো এশীয় যে ভাষা গ্রুপ তার অন্তর্গত। এর মধ্যে আরবিক আছে, হিব্রু আছে, আক্কাদীয় ভাষা আছে। এই সেমেটিক ইন্দো ইউরোপীয় দু ধরনের ভাষাই আমরা এখানে দেখতে পাচ্ছি। আর তাছাড়া লিনিয়ার এ ও লিনিয়ার বি, এই দু ধরনের স্ক্রিপ্ট এখানে পাওয়া গেছে। এই দু ধরনের স্ক্রিপ্ট আলোচনা করতে গিয়ে মিনোয়ান আর মাইসোনিয়ান যে সংস্কৃতি, সেই সম্পর্কে আলোচনা করার আবশ্যকতা রয়েছে। এই মিনোয়ান যে সংস্কৃতি, সেটা কোথায় গড়ে উঠেছিল? ক্রিটে গড়ে উঠেছিল। এই ক্রিটের লোকগাথা অনুসারে, রাজা মিনাসের নাম অনুসারে এই সভ্যতার নাম হয় এবং প্রত্নতাত্ত্বিক অর্থাৎ ইভান্সের আবিষ্কর্তা ছিলেন। আমরা দেখছি 2000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1400 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে সংস্কৃতি গড়ে উঠেছিল।
ক্রিট দ্বীপকে কেন্দ্র করে ভূমধ্য সাগরীয় অঞ্চলে এখানে যে প্রত্নতাত্ত্বিক খনন কার্য হয়েছে সেখান থেকে নগর সভ্যতার ধ্বংসাবশেষ, পাশাপাশি গ্রামীণ সভ্যতা, তার অর্থনীতি, সেখানে গম উৎপাদন হতো, জলপাই, আঙুরের চাষ হতো, পশুপালন হতো, আবার উল তৈরি করা হতো ইত্যাদি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলি, অর্থনৈতিক বিষয়গুলি সম্পর্কে জানা যায়। এবং এই যে লিনিয়ার এ লিপি 1800 থেকে 1450 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে তার সূচনা হয়েছিল এবং মিনিয়ান সংস্কৃতির সঙ্গে সম্পর্কযুক্ত, এবং এই লিপি থেকে তার বাণিজ্যিক বিষয়গুলি, কারণ এই লিপি থেকে পাওয়া গেছে বিভিন্ন বাণিজ্যিক সামগ্রীর যে একটা লিস্ট তারা তৈরি করত, সেই তালিকা এখানে পাওয়া গেছে। এবং ধর্ম যে স্থানগুলি, সেই ধর্মস্থানের কাছাকাছি বা তার অঞ্চলে এই স্ক্রিপ্টগুলি উদ্ধার হয়েছে। এর থেকে মনে হচ্ছে এই স্ক্রিপ্টগুলি লিনিয়ার এর একটা ধর্মীয় গুরুত্ব ছিল। আর বা থেকে ডান দিকে এই স্ক্রিপ্টগুলি লেখা হতো এবং এই স্ক্রিপ্টগুলি একটা প্রতীক, প্রত্যেকটা একটা প্রতীক সম্বলিত ছিল। প্রায় 70 থেকে 85টা এই ধরনের প্রতীক পাওয়া গেছে বা সিম্বল। এরপরেই আসছে লিনিয়ার বি। এই লিনিয়ার বি মাইসোনিয়ান সংস্কৃতির সঙ্গে যুক্ত। 1600 থেকে 1200 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে এটার আবির্ভাব আমরা দেখেছি। হেনরি স্লেইম্যান এই সংস্কৃতির আবিষ্কর্তা। মাইসেনি নামক একটি অঞ্চল থেকে এর নামকরণ হয়েছে। কোথায় এই মাইসেনি? না পেলোপোনেশীয় যে পেনিনসুলা বা উপদ্বীপ, তার কাছেই যে গ্রিসের মূল ভূখণ্ড, সেখানেই এর সূত্রপাত হচ্ছে। এই সংস্কৃতি, এই যে স্ক্রিপ্ট থেকেও কিন্তু আমরা প্রশাসন, তার বাণিজ্য, কৃষি অর্থনীতি, সামরিক ব্যবস্থা, দুর্গ ব্যবস্থা, কর ব্যবস্থা, বস্ত্র বয়ন, কারিগরি শিল্প সম্পর্কে আমরা বহু তথ্য পেয়েছি। আর এখানেও বাঁ থেকে ডান দিকে গেছে এই স্ক্রিপ্ট, এবং এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মাটির ক্লে ট্যাবলেটের উপর বা মৃত্তিকা ফলকের উপর এটা খোদিত থাকতো, এবং এখানে কতগুলি অক্ষর চিহ্ন পাওয়া গেছে। সেই প্রায় 90টি এই ধরনের অক্ষর চিহ্ন পাওয়া গেছে। আর কিছু কিছু পিক্টোগ্রাম, ছবির মতন এক একটি শব্দ বোঝাতে বা বিষয় বোঝাতে কতগুলি ছবির ব্যবহার হতো। এবং এখান থেকেও যে সামগ্রী, বাণিজ্যিক সামগ্রীর তালিকা আমরা পেয়েছি। এবার আসি গ্রিসের সভ্যতার পর্যায়। আগেই বলেছি অন্ধকার যুগ, আর্কেইক যুগ, স্বৈরাচারের যুগ, ক্লাসিক্যাল যুগ। এই অন্ধকার যুগ 1200 খ্রিস্টপূর্বাব্দ থেকে 800 খ্রিস্টপূর্বাব্দ, অর্থাৎ সেই সময় সভ্যতা অনেক নিচে নেমে গিয়েছিল। আর্কেইক যুগ বা প্রাচীন যুগ 800 থেকে 500 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে। এবং এর এই সমতুল্য আমরা কি দেখছি, টাইরেনদের আবির্ভাব হয়েছিল। তার একটা অদ্ভুত আমরা দেখতে পাচ্ছি, তার সময়কালটা 900 থেকে 500 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে। অর্থাৎ এই দুটো ওভারল্যাপ করছে, আর্কেইক ও স্বৈরাচারের যুগ। আর ক্লাসিক্যাল গ্রিস যখন উন্নতির চরমে উঠেছিল গ্রিক সভ্যতা, 500 থেকে 323 খ্রিস্টপূর্বাব্দ। কিন্তু আমরা জানি 334-এ আমরা জানি যে ম্যাসিডোনিয়ান বীর আলেকজান্ডারের আক্রমণ হয়েছিল, এবং এটা সত্ত্বেও 323 পর্যন্ত খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সেটি ক্লাসিক্যাল যে গ্রিসের ক্লাসিক্যাল যে সংস্কৃতি সেটি বজায় ছিল। অন্ধকার যুগটা কেন এটাকে অন্ধকার বলছে? সব সময় হানাহানি, মারামারি লেগে থাকতো, এবং যে শহরে সভ্যতার ধ্বংস হলো তা গ্রামীণ সভ্যতায় পরিণত হলো, এবং যোদ্ধাদের যে প্রাদুর্ভাবটাই বেশি হয়ে গেল, এবং রাষ্ট্রের যে ভূখণ্ডটা ছোট হয়ে গেল, এবং যোদ্ধারা নিজেদের মধ্যে হানাহানি করতে করতে তাদের ক্ষমতা কমে যাওয়াতে সম্ভ্রান্ত বা অলিগার্কদের সঙ্গে তারা ক্ষমতা ভাগ করে নেয়। এইভাবে কিন্তু
চৌধুরী শ্রেণীর ক্ষমতা কমে গিয়ে সম্ভ্রান্তদের শাসনের পথ প্রশস্ত হয়েছিল। কিন্তু আমরা এই যুগটাকে সম্পূর্ণ অন্ধকারময় যুগ কি করে বলবো? কারণ এই যুগেই তো হোমারের বিখ্যাত ইলিয়াড ও ওডিসি, এই দুই গ্রিক মহাকাব্য রচিত হয়েছিল। কাজে ইতিহাসের পাতায় কোনো যুগকেই সম্পূর্ণ স্বর্ণময় যুগ, আবার কোনো যুগকেই সম্পূর্ণ অন্ধকারময় যুগ আমরা বলতে পারি না। এরপরে যে আর্কের যুগে আমরা দেখতে পাচ্ছি কৃতদাস প্রথার একটা খুব বেশি তার প্রাদুর্ভাব ঘটলো, এবং এই কৃতদাস প্রথাকে কেন্দ্র করেই মূলত সমাজ ও অর্থনীতি যে আবর্তিত হতো, এবং সেইভাবেই সামাজিক ও অর্থনৈতিক আইনগুলি গড়ে উঠেছিল। আবার এই কৃতদাস প্রথা থাকা সত্ত্বেও এখানে আমরা দেখছি গণতন্ত্রের পথ প্রশস্ত হয়েছিল। আর একটা কি, যে ক্ল্যানের যে বিরাট গুরুত্ব আছে সেটা আমি ইতিমধ্যে বলেছি। এই যে গোষ্ঠীর মধ্যে একটা সচেতনতা, স্বাধীন চিন্তাধারার আবির্ভাব হলো। আবার আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন শ্রেণীর মধ্যে একটা দ্বন্দ্ব। যারা বনেদি জমিদার ছিল, অর্থাৎ জন্মসূত্রে জমিদার, তাদের সঙ্গে যারা ব্যবসা বাণিজ্য করে যারা অর্থ লাভ করেছে, তাদের মধ্যে একটা বিবাদের সূচনা হয়ে গেল এই সময়, এবং এইভাবেই সমাজে সুবিধাভোগী সম্ভ্রান্ত বংশীয়দের শাসন প্রতিষ্ঠিত হলো। উত্তরাধিকার সূত্রেই কিন্তু তারা ক্ষমতা ভোগ করত এই আর্কেইক যুগে। এই যে আর্কেইক যুগটা, তাহলে আমরা কি দেখছি? অন্ধকার যুগের পরেই আর্কেইক যুগ। এই আর্কেইক যুগে যেমন আমরা দেখছি যে সম্ভ্রান্তদের শাসন, ঠিক একইভাবে অন্ধকার যুগেও সম্ভ্রান্তদের প্রতিপত্তি আমরা দেখেছি। এইভাবে যখন বনেদি জমিদার এবং যারা উঠতি জমিদারের একটা বিরোধ, সমাজে একটা বিশৃঙ্খলা তৈরি হলো, তখন হঠাৎ করে একটা গ্রুপের আবির্ভাব হলো গ্রিসে বিশৃঙ্খলার সুযোগে। ইতিহাসে টাইরান বা স্বৈরাচারী নামে এরা খ্যাত। এরা এসে কি করলো? সম্ভ্রান্তদের একাধিপত্য, যারা জন্মসূত্রে সম্ভ্রান্তরা অধিকার ভোগ করত, তাদের একাধিপত্যকে খর্ব করে দিল, এবং এইভাবে রাজতন্ত্র গণতন্ত্রের মধ্যে একটা যোগসূত্র স্থাপিত হলো। তা যেসব শ্রেণী, যে উঠতি জমিদার, ব্যবসা করে যারা ধন অর্জন করেছে, তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হলো এই সময়। আবার এই টাইরান্টরা, এবং তারা কিন্তু আবার ভালো দিকটা কি ছিল? তারা যে কৃষকদের যে দুরবস্থা, সেটাও তারা দূর করবার জন্য সচেষ্ট হয়েছিল। কয়েকজন স্বৈরাচারী নেতার নাম বলেছি। করিন্থের কিপ্পেলাস, তার পুত্র পেরিয়ান্থ, মেগারার থিয়াগেনাস, এথেন্সের পাইসিস্ট্রেটাস, তার দুই পুত্র হিপ্পিয়াস ও হিপ্পারকাস, এবং আমরা পরবর্তী পর্যায়ে দেখব যে ক্লেসথেনিস ছিলেন এথেন্স থেকে স্বৈরাচার বিলুপ্তির একজন নায়ক। এথেন্সের গণতন্ত্রের ইতিহাস যখন শুরু হলো, সেই ইতিহাস আলোচনা করতে গিয়ে কয়েকজন প্রসিদ্ধ রাষ্ট্রনেতার কথা যে আমরা আলোচনা করব, ড্রাকোস, সোলন, ক্লেসথেনিস, পেরিক্লিস, এদের ইমেজগুলো আমি তুলে ধরেছি। এবং এই ড্রাকোর কথা আমরা কি বলছি? তিনি নাগরিকদের দ্বারা নির্বাচিত হয়েছিলেন, এবং তাকে প্রথম লেজিসলেটর বলা হয়। তিনি এথেন্সে একটা আইন তৈরি করেছিলেন, যে আইনের মধ্যে পুরাতন আইন ও প্রচলিত আইনগুলি তার মধ্যে লিপিবদ্ধ লিখিত একটা সংকলন ছিল, কারণ এর আগে কোনো লিখিত সংকলন আমরা দেখিনি। আরেকটা কি, তিনি কিছু উন্নতি বা বিকাশমূলক কাজ করেছিলেন, অর্থাৎ বোর্ডে বা কাউন্সিল, এই কাউন্সিলটি তিনি তৈরি করার চেষ্টা করেছিলেন। তার মধ্যে সমাজের সকল শ্রেণীর প্রতিনিধিকে নিয়ে তিনি এটা গড়ে তোলার চেষ্টা করেছিলেন, কিন্তু তার আইনটা বড্ড কঠোর ছিল, অর্থাৎ সামান্য সামান্য অন্যায় করলেও তার সাজা ছিল মৃত্যুদণ্ড। এই জন্য সাধারণ মানুষকে এই আইন সন্তুষ্ট করতে পারেনি। আবার কি, যদি কেউ ঋণ করত, তবে ঋণ যদি তারা দিতে না পারত অর্থ,
তবে তাদেরকে কৃতদাস করে দেওয়া হতো। এইরকম একটা অমানবিক কানুন তিনি তৈরি করেছিলেন ড্রুকো। যাই হোক, ড্রুকোর পরে যিনি এসেছিলেন সোলোন, এথেন্সে তিনি অভিজ্ঞ রাজনীতিক ছিলেন এবং তিনি বলা যায় যে ফাউন্ডেশন স্টোন পুঁতেছিলেন বা তৈরি করেছিলেন গণতন্ত্রের ভিত্তিপ্রস্তর। তিনি ড্রুকো যেসব কৃষি ঋণের কথা ঘোষণা করেছিল তিনি সেটা বাতিল করেন। এই ব্যবস্থা সেই সাক্ষীয় নামে পরিচিত। তাছাড়া আগে একটা ছিল যে কেউ কোনো ব্যক্তিকে জামিন রেখে ঋণ গ্রহণ করছে, সেই বিষয়টি তিনি নিষিদ্ধ করেছিলেন। এটা কিন্তু একটা বিরাট পদক্ষেপ। তো আর্থিক সংগতি, তিনি সমাজটাকে 4টি শ্রেণীতে ভাগ করেছিলেন। কি কি এবং কিসের উপর ভিত্তি করে, কার আর্থিক সংগতি কেমন ছিল, কে বড় লোক, কে মধ্যবিত্ত, কে গরিব, সেইভাবে। যেমন পেন্টাকসিওই মেডেমনই, হিপেইস, জিউগিটে, থেটেস প্রভৃতি এই 4টি ভাগ। তার মধ্যে পেন্টাকসিওই মেডেমনই ছিল সবথেকে প্রথম শ্রেণী, থেটেস হচ্ছে সবথেকে নিম্ন শ্রেণীর, অর্থাৎ একেবারে বটম লেভেলে ছিলেন। কিন্তু এই প্রথম 3 শ্রেণীকেই তিনি কিন্তু শাসন কার্যে অংশগ্রহণের অধিকার দিয়েছিলেন। আবার যে বটমে যারা বিরাজ করত থেটেসকে, তাদের তিনি ইক্লেসিয়া বা অ্যাসেম্বলিতে যোগদানের সুযোগ দিয়েছিলেন এবং সাধারণ বিচারালয়ে তারা সদস্য হতে পারত। এইটি কিন্তু গণতন্ত্রের ক্ষেত্রে একটা বিরাট পদক্ষেপ। আরেকটি বিষয় এখানে গুরুত্বপূর্ণ, যেটা আমরা ড্রাকোর সময়ও দেখেছি, কাউন্সিল বা বৌলে। তিনি কি করলেন, এই বৌলেকে 4টে ভাগে গ্রুপে ভাগ করে মোট সদস্য হচ্ছে 400, প্রত্যেকটা গ্রুপে 100 করে সদস্য নিয়ে এটা তৈরি হয়েছিল এবং সম্ভ্রান্ত, ধনী, মধ্যবিত্ত, কৃষক এই 3 শ্রেণীকেই তিনি অধিকার দিয়েছিলেন এই বৌলে বা কাউন্সিলের সদস্য পদে। তবে সম্ভ্রান্ত ও ধনীরাই একমাত্র সামরিক, বিচার ও প্রশাসনিক বিষয়ে তারা অংশগ্রহণ করতে পারত। মধ্যবিত্ত কৃষকরা আবার এই অধিকার থেকে বঞ্চিত ছিল। আরেকটি বিষয়, প্রত্যেক নাগরিককে তিনি কিন্তু রাজনৈতিক অধিকার দিয়েছিলেন। কি না, তারা অ্যাসেম্বলিতে যোগ দিয়ে ভোট দিতে পারত। আর এই যে রাজনৈতিক বিভাগগুলি ছিল তার সবথেকে প্রাথমিক একককে বলা হতো ডেমে, এবং প্রত্যেক নাগরিক এই ডেমের সদস্য হতে পারত। আর কি ছিল না, জ্যেষ্ঠদের একটা বয়োজ্যেষ্ঠদের পরিষদ, একে বলা হতো কাউন্সিল অফ এরিওপেগাস। সাধারণত যারা বন্যাধিকারী তারা এর সদস্য হতো এবং এটা কিছুটা সামন্ততন্ত্রের একটা প্রতিভূ বলে বিবেচিত হতো। এই যে কাউন্সিল অফ এরিওপেগাস, তারা বিচার ও ধর্ম সংক্রান্ত বিষয়ে বিশেষ ক্ষমতা লাভ করত। আর কি করেছিলেন না, প্রত্যেক নাগরিককে জুরি কাদের বলা হয়, আগেকার দিনে জুরি ব্যবস্থা ছিল। বিচারক যখন বিচার করছেন তখন কোনো বিষয় সিদ্ধান্তে উপনীত হওয়ার আগে সমাজের কিছু সম্ভ্রান্ত ব্যক্তিদের তিনি জুরি নির্বাচন করতেন এবং তাদের যে পরামর্শ নিতেন এবং তারা যা বলতেন সেটাই ছিল শেষ কথা। সেই মতো কিন্তু বিচার হতো। তো তিনি প্রত্যেক নাগরিককে এই সুযোগটা দিয়েছিলেন। আর কি করেছিলেন, লটারি সিস্টেম করেছিলেন, অর্থাৎ লটারি ব্যবস্থা। এখন যেরকম লটারিতে আমরা বাড়ি পাই, লটারিতে আমরা কোনো ভালো জিনিসটা পেলাম, ফ্ল্যাট বুকিং হয় লটারিতে। তো লটারি ব্যবস্থায় দরিদ্রতম ব্যক্তি তারাও বিচারক হওয়ার সুযোগ পেয়েছিল এবং এই বিচার কাজে যারা অংশগ্রহণ করত তাদেরকে হিলিয়া বলা হতো। আর তিনি কি করেছিলেন, বাণিজ্যের ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে একটা বিরাট পদক্ষেপ, মুদ্রার প্রবর্তন করেছিলেন। আবার শিক্ষার ক্ষেত্রেও তার অবদান ছিল। তিনি বৃত্তি শিক্ষার উপর জোর দিয়েছিলেন, অর্থাৎ কারিগরি শিক্ষা। দেখুন মুদ্রার ছবি তুলে ধরেছি। এরপরে আমরা আসছি ক্লেইসথেনিস। ক্লেইসথেনিসকে বলা হয় তিনি ছিলেন অ্যাথেন্সের মুখ্য আর্কন বা রাজপ্রতিনিধি বা ম্যাজিস্ট্রেট।
পুরোপুরি এথেন্সের শাসন ব্যবস্থাকে সংবিধানের উপরে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন তিনি এবং এথেন্সের অধিবাসীদের নতুন 10টি গোষ্ঠীতে ভাগ করে প্রত্যেকটা গোষ্ঠীকে তিনি ছড়িয়ে দিয়েছিলেন বিভিন্ন জেলা বা ডেমেসে। আর কি করেছিলেন তিনি? আগে কাউন্সিলের সদস্য বা বৌলের সদস্য ছিল 400 থেকে 500 করেন এবং বৌলে তার সময় সর্বপ্রধান শাসনতান্ত্রিক এজেন্সিতে পরিণত হয়েছিল এবং তার উপর রাষ্ট্রের বিচার, অর্থনীতি, বৈদেশিক নীতির দায়িত্ব তিনি দিয়েছিলেন। আর এই বৌলে তার ভিতরে আবার কতগুলি যে এক একটা যে গোষ্ঠী ছিল তাদের মধ্যে 50 জন সদস্যকে নিয়ে ওই বৌলের কমিটি তৈরি হতো যারা নিয়মিত বিভিন্ন জায়গায় অধিবেশন করত। এই বৌলের এই যে কমিটি যে এই ধরনের যে অধিকার এই সদস্যরা পেয়েছিল এই ব্যবস্থাকে প্রাইটেনেস বলা হতো। আর তিনি বিচারালয়ের ক্ষমতা বৃদ্ধি করেছিলেন, সামরিক বিভাগের সংস্কার করেছিলেন। এই কিভাবে সংস্কার করেছিলেন? না, প্রত্যেক উপজাতি একজন করে সেনাপতি নির্বাচন করতে পারত। এই সেনাপতিকে কি বলা হতো? স্ট্র্যাটোগস। আরেকটি তিনি করেছিলেন যে যাতে টাইরেন্টরা আবার ফিরে আসতে না পারে ওই জন্য তিনি গণতন্ত্রকে নিরাপদ করার জন্য বাধ্যতামূলক নির্বাসন ব্যবস্থার যে কেউ যদি কোনো অন্যায় করে এবং অধিকাংশ লোক যদি সেই ব্যক্তি নির্বাসনের পক্ষে থাকে তবে তাকে সেই অঞ্চল ত্যাগ করে চলে যেতে হতো। এই ব্যবস্থাকে অস্ট্রাসিজম বলা হয়। এরপরেই যিনি যে সুযোগ্য ব্যক্তি এসেছিলেন এথেন্সে তিনি পেরিক্লিস। তার সময় নাগরিকরা অনেক বেশি ক্ষমতা ভোগ করত, সমতা ভোগ করত। একে কি বলা হচ্ছে? ইসোনোমিয়া, ইসোগোরিয়া, অর্থাৎ আইনের দৃষ্টির সে সমতা এবং অ্যাসেম্বলিতে সমতা। এবং প্রত্যেক নাগরিক তারা মনে করত যে জন্মগত অধিকার হিসাবে তারা অ্যাসেম্বলিতে সদস্য পদ, অর্থাৎ আমার অর্থ নেই বলে আমি অধিকার পাবো না তা নয়, এটা তাদের জন্মগত অধিকারে তিনি পরিণত করেছিলেন। আর কি করেছিলেন পেরিক্লিস? বৌলে ইক্লেসিয়ার আইন, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি তিনি অ্যাসেম্বলির ক্ষমতাটা বেশি বাড়িয়ে দিয়েছিলেন, বৃদ্ধি করেছিলেন এবং বৌলে ইক্লেসিয়ার একটা আইন প্রণয়ন কমিটিতে পরিণত হয়েছিল। আর কি? ভোট ও লটারির মাধ্যমে এর যে সদস্য নির্বাচিত হতো। আর লটারির মাধ্যমে তিনি কর্মচারী, যে সাধারণ কর্মচারী তাকে নির্বাচন করার ক্ষেত্রেও তিনি সেই বিষয়টিকে আরো বেশি এক্সটেন্ডেড করেছিলেন বা সম্প্রসারিত করেছিলেন, যে লটারির মাধ্যমেও কর্মচারী নিযুক্ত হতো, কর্মচারীদের বেতন দেওয়া হতো, এমনকি দরিদ্র যারা তাদেরকেও তিনি সুযোগ দিয়েছিলেন ম্যাজিস্ট্রেট পদে যোগদানের জন্য। এইভাবেই কিন্তু তিনি ডেমোক্রেসিকে তিনি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছিলেন। আর কি করেছিলেন তিনি? বিচার বিষয়ক কাউন্সিল বা অ্যারিওপেগাসের বিচার সংক্রান্ত ক্ষমতাকে খর্ব করেছিলেন, করে অ্যাসেম্বলির ক্ষমতাকে বৃদ্ধি করেছিলেন। আর তিনিও জুরি হিসাবে নাগরিকদের নির্বাচন করতেন, কিন্তু সেখানে লটারি হতো এবং লটারিতে যারা জয়ী হতো এমন 6000 লোককে জুরি হিসাবে নিযুক্ত করা হতো। জুরিদেরও তিনি বেতন দান করতেন। আর তিনি কি করেছিলেন? রাজস্ব ব্যবস্থা ও সামরিক ব্যবস্থারও তিনি পুনর্গঠন করেছিলেন। আর এই যে বিজিত যে রাষ্ট্র, যে সকল জায়গাগুলো তারা জয় করছে সেখান থেকেও যাতে কর আদায় করে রাজকোষ পরিপূর্ণ করা যায় তার জন্য তিনি এক শ্রেণীর কর্মচারী নিয়োগ করেছিলেন। এবং এছাড়া অ্যাথেন্সের দুর্গনগর বা অ্যাক্রোপলিস নির্মাণেও তার একটা বিশেষ ভূমিকা, এই যে দুর্গনগর, তার একটা বিশেষ ভূমিকা ছিল। আবার তার অধীনেই এই যে ডেলস বা ডেলিয়ান লীগ, তার ক্ষমতা এত বৃদ্ধি পেয়েছিল যে ধীরে ধীরে
এই যে ডিরিয়ান লীগ সাম্রাজ্যে পরিণত হয়, অ্যাথেন্স সাম্রাজ্যে পরিণত হয়েছিল। স্পার্টা, এবার অ্যাথেন্সের বিষয়ে অনেক কথা বললাম, এবার স্পার্টার কথা আমরা কি বলবো না, স্পার্টায় যে সামরিক নেতারা তারা কিন্তু কৃতদাসদের উপরে, বিপুল সংখ্যক কৃতদাস জনগণদের উপরে তারা তাদের প্রভুত্ব প্রতিষ্ঠা করেছিল। তবে স্পার্টার কৃতদাসত্ব কিন্তু অ্যাথেন্সের মতন অত জটিল ছিল না। এখানে যে কাউন্সিল ছিল তাকে বৌলে বলা হতো না, তাকে বলা হতো গেরুশিয়া, এবং এটি ছিল উচ্চ ক্ষমতা সম্পন্ন রাজনৈতিক অঙ্গ, এবং এখানে মধ্যম জমিদার ও ক্ষুদ্র জমিদারকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। আর কাউন্সিলে 28 জন সদস্য থাকতো, তার মধ্যে 26 জন সদস্য ষাটোর্ধ্ব ব্যক্তি আর 2 জন রাজা। আর পদাতিক বাহিনী ছিল, এই পদাতিক বাহিনীর মধ্যে নাগরিকদের মধ্যে যারা মধ্যম ও ক্ষুদ্র জমিদার তাদেরকে নিয়ে ইনফ্যান্ট্রি বা পদাতিক বাহিনী গড়ে উঠেছিল। কিন্তু পদাতিক বাহিনীর সদস্যরা কোনো বাণিজ্য বা উৎপাদনের সঙ্গে যুক্ত হতে কিন্তু পারত না, অর্থাৎ তারা একই সঙ্গে তারা সৈন্য হবে আবার বাণিজ্যিক কাজে লিপ্ত হবে, এই অধিকার কিন্তু স্পার্টা দেয়নি। কিন্তু একটি বিষয়ে আমরা গ্রিসের সম্পর্কে যেটি আলোচনা করব সেটি হচ্ছে, এই স্পার্টাতেও আমরা দেখতে পাচ্ছি যে মোট যে জনসংখ্যা তার 12%-এরও কম মানুষ নাগরিক পদবাচ্য হতে পারত। অর্থাৎ নাগরিক বা সিটিজেন হতে গেলে কতগুলি বিশেষ কতগুলি ক্রাইটেরিয়া বা কতগুলি যোগ্যতা মাপকাঠি থাকতে হতো, তার বাইরে হলে কিন্তু তারা অনাগরিক বলে বিবেচিত হতো। তাদের কোনো রাজনৈতিক ক্ষমতা, অর্থনৈতিক ক্ষমতা, ভোটদানের অধিকার, অ্যাসেম্বলিতে সদস্য হওয়ার অধিকার কিচ্ছু থাকতো না। স্পার্টার কৃতদাসেরা আমরা অ্যাথেন্সে দেখছি, অ্যাথেন্সের যে কৃতদাসেরা তারা ব্যক্তির অধীনে থাকতো, কিন্তু স্পার্টায় কৃতদাসরা রাষ্ট্রের অধীনে ছিল। এদেরকে বলা হতো হেলট এবং এই সিস্টেমকে বলা হতো হেলট্রি। তবে অ্যাথেন্সের সঙ্গে স্পার্টার যে তফাৎ রাষ্ট্রনীতির ক্ষেত্রে, স্পার্টার অ্যাসেম্বলি অ্যাথেন্সের মতো অত সক্রিয় ছিল না। আর এই যে অ্যাসেম্বলিতে যে 5 জন ম্যাজিস্ট্রেট ছিলেন গুরুত্বপূর্ণ সদস্যের মধ্যে, এদেরকে ইফর বলা হতো। এই ইফরদের চরম শাসন ক্ষমতা ছিল এবং এতখানি ক্ষমতা তাদের ছিল যে তারা ইচ্ছা করলে অ্যাসেম্বলিকে তারা ভেঙেও দিতে পারতেন। আর স্পার্টায় যে মধ্যম বর্গীয় কৃষক ছিল তাদেরকে হোপ্লাইট বলা হতো। যে হোপ্লাইটের একটা চিত্র, অর্থাৎ এরা মধ্যম বর্গীয় কৃষক, এরা আবার যোদ্ধা, অর্থাৎ যোদ্ধা কৃষক হচ্ছে হোপ্লাইট। তারা কিন্তু সাংবিধানিকভাবে ভোটদানের অধিকার পেয়েছিল। সুতরাং আমরা দেখতে পাচ্ছি স্পার্টায় রাজতন্ত্র, অভিজাততন্ত্র ও গণতন্ত্রের এক অপূর্ব সংমিশ্রণ আমরা দেখতে পাচ্ছি। এবার করিন্থে যে একটা নগর রাষ্ট্র, আমরা অ্যাথেন্স আলোচনা করলাম পলিস, স্পার্টান পলিস আলোচনা করলাম, করিন্থে কি দেখতে পাচ্ছি 8ম থেকে 7ম খ্রিস্টপূর্বাব্দে এক সম্ভ্রান্ত বংশ রাজত্ব করত, বালচিয়ার নামে পরিচিত ছিলেন সিপেলাস এবং তার পুত্র পেরিয়ান্ডার। এই পেরিয়ান্ডারের সময় বাণিজ্যের বিশেষ উন্নতি হয়েছিল। বড় বড় যে সমস্ত ভেসেল গুলো বাণিজ্যিক সামগ্রী যেগুলো বয়ে নিয়ে আসতো তাদের বন্দরে ঢোকার জন্য তিনি খুব সুন্দর একটা কজওয়ে তৈরি করে দিয়েছিলেন করিন্থ উপসাগরে। আর এখানে যে নাগরিকদের অ্যাসেম্বলিতে সম্ভ্রান্তদের প্রাধান্যই বেশি ছিল, স্বৈরাচারীদের ক্ষমতাও যথেষ্ট ছিল, কিন্তু এই স্বৈরাচারীরা কর ব্যবস্থাকে পুনর্গঠিত করে এবং এখানে মৃৎশিল্প ছিল
বিশেষ বিখ্যাত। আর রাজনৈতিক প্রতিনিধিত্বের ক্ষেত্রে উপজাতি ও কাউন্সিল এই একটা বিপরীত একটা ব্যবস্থার একটা সমন্বয় আমরা দেখেছি এখানে, যার ফলে কোনো একক স্বৈরাচারী এখানে শাসন করতে পারত না। 80 সদস্যের একটা কাউন্সিল তৈরি করা হয়, তার উপরেই শাসন ব্যবস্থা ভার ন্যস্ত করা হয়। আর এবারে আসছি আমরা সিটিজেনের কথায়। নাগরিক বলতে স্বাধীন জনগণকে বোঝানো হতো। কারা নাগরিক হতে পারতো না? কৃতদাস, বিদেশি, স্ত্রীলোক। আবার স্বাধীন অথচ অনাগরিক, তারা স্বাধীন ছিল কিন্তু কোনো কিছু কারণে তাদের নাগরিক বলা হতো না। স্পার্টায় স্বাধীন অনাগরিকদের পেরিও কই বলা হতো, এথেন্সে মেটো কই বলা হতো। এই একটু আগেই বলেছি, এই অনাগরিকদের সামাজিক ভূমি বিষয়ক অধিকার থাকতো না এবং তারা সম্ভ্রান্ততন্ত্র, গণতন্ত্র কোনো পরিকাঠামোর সঙ্গে যুক্ত থাকতো না। আর বিদেশি বা আগন্তুক বা জেনয়, এদের কোনো গণতান্ত্রিক অধিকারও থাকতো না। আর কৃতদাস ব্যবস্থা, তারা ছিল গ্রিসের উৎপাদন ব্যবস্থা, কৃষি ব্যবস্থা, শ্রমিক, গৃহ শ্রমিক, আবার নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত ছিল, খনি, হস্তশিল্প, সামরিক ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিল। বলা যায় যে একদিকে যেমন এক্সটেনশনের জন্য, ভূখণ্ড বৃদ্ধির জন্য, আবার কৃতদাস প্রাপ্তির জন্যও তারা যুদ্ধ করত। ঋণজালে জর্জরিত হয়েও স্বাধীন কৃষকরা কৃতদাসে রূপান্তরিত হতো, এদের অস্থাবর সম্পত্তি ভাবে দেখা হতো। এদের তাকে বলা হচ্ছে চ্যাটেল স্লেভ। কৃষিতে গৃহকৃতদাস হিসাবেও তারা কাজ করত। এছাড়া কলকারখানায়, তারপরে বস্ত্র বয়ন শিল্প, শস্য ক্ষেত্র, সব জায়গায় এদের প্রয়োজন হতো। আর কি, স্ত্রীলোকেরাও কিন্তু পুরুষের ন্যায় কৃতদাসত্ব করত। যুদ্ধবন্দী স্ত্রী, যুদ্ধবন্দীদের কৃতদাসে পরিণত করা হতো। তাছাড়া এমনি পরিবারে যে সমস্ত মহিলারা থাকতেন, তাদের কোনো অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক অধিকার থাকতো না। তারা পিতা ও স্বামীর অধীনে থাকতো। এটা অনেকটা যে বৈদিক যুগের পরবর্তী পর্যায়ের সঙ্গে যেন তার একটা যোগ আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ আমরা ভারতবর্ষের ক্ষেত্রেও যা দেখেছি, স্ত্রীলোকের যে অবস্থান, আমরা গ্রিসেও সেই দেখছি। আর যারা এতে অংশগ্রহণ করেছেন, এই আলোচনায় আমাদের ঋদ্ধ করেছেন বিউরি, কিপ্টো, গ্রোট, অ্যান্ডারসন, ফিনলে প্রমুখ। আমরা বিউরি, গ্রোট, এই স্বনামধন্য ঐতিহাসিকদের দুটো ইমেজ আমরা তুলে ধরেছি। তাহলে আমরা মূল্যায়ন কি করব না, যেটা আমি আগে আলোচনার শুরুতেই বলেছি, গণতান্ত্রিক রাষ্ট্রনীতি, গ্রিসের গণতান্ত্রিক রাষ্ট্রনীতি, এইটি আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হলেও আমরা এর মধ্যে বিভিন্নতা দেখছি। কখনো মিনোয়ান মাইসোনিয়ান সংস্কৃতি, অন্ধকার যুগ, আর্কেইক যুগ, স্বৈরাচারের যুগ এবং ক্লাসিক্যাল যুগ। আমরা এখানে ডেমোক্রেসি দেখছি, আমরা এখানে সম্ভ্রান্তদের শাসন দেখছি, এখানে আমরা নগর ও গ্রাম সভ্যতার একটা মেলবন্ধন দেখছি। আবার যে সাধারণ যে মানুষ, তাদেরকেও যে অ্যাসেম্বলিতে, বিচারালয়ে স্থান দেওয়া হচ্ছে, সেটা দেখছি। আমরা লটারি ব্যবস্থার উল্লেখ দেখতে পাচ্ছি, কৃতদাসদের কথা দেখছি এবং নারীদের অবস্থান দেখছি। অর্থাৎ বিভিন্নতা বা ডাইভার্সিটি, এটা কিন্তু গ্রিসের গণতান্ত্রিক রাষ্ট্রনীতির একটা মূল বিষয়বস্তু, একটা থিম, যাকে কেন্দ্র করে এই রাষ্ট্রনীতি আবর্তিত হয়েছে। এই বলে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। নমস্কার।